This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিকিমে নির্মীয়মান সুড়ঙ্গ বিপর্যয় একেবারে মৃত্যু মিছিল। কম করে ১৯ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে বেশ কয়েকজন এই বাংলার। বিষাক্ত মিথেন গ্যাস লিক হয়ে অক্সিজেনের ঘাটতি হয়েছে, আর এই কারণে উদ্ধার কাজে প্রতি পদে সমস্যা হচ্ছে। বৃষ্টির কারণেও বিপদ অনেকাংশেই বেড়ে গিয়েছে। ইতিমধ্যেই উদ্ধার কাজ নিয়ে সিকিমের মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কথা বলেছেন। খুব কাছেই তিস্তা এবং তিস্তার এই হাইডেল প্রজেক্ট স্টেজ 6, তার এই টানেলটি নির্মীয়মান টানেল। এই টানেলের ভিতরেই কিন্তু ব্লাস্ট হয়। একদম গ্রাউন্ড জিরো থেকে ছবিটা আমি দেখাচ্ছি। এই যে সেই টানেল, অভিশপ্ত টানেল, একমাত্র টিভি চ্যানেল TV9 বাংলা, আমরা একদম গ্রাউন্ড জিরোয় দাঁড়িয়ে আছি। এই টানেলের ভিতর দিয়েই কিন্তু নির্মাণ কাজ চলছিল এবং প্রচুর পরিমাণে জল বেরোতে থাকে। বিভিন্ন জায়গায় ল্যান্ডস্লাইড হয়, দেখতেই পাচ্ছ। গোটা এলাকাটা এইভাবে কার্যত কাদা মাখা এলাকা, ফলে যেখানে পা ডেবে যাচ্ছে। নামচির এই সুড়ঙ্গ দুর্ঘটনার পর কার্যত পুরো গ্যাস চেম্বার। আজকে পড়া শ্রমিকদের উদ্ধারের জন্য সুড়ঙ্গের ভিতরের দিকে এগোনোই চ্যালেঞ্জ হয়ে ওঠে। মিথেন গ্যাসেই ব্লাস্ট হয়েছে, হঠাৎ আওয়াজ পেলাম বাইর থেকে, এই বুলার ছিঁড়ে গেল, তবে লোকজন আসলো, সবাই দেখতে গেলাম। যে শ্রমিকরা প্রতিদিন এখানে কাজ করেন তারা বলছেন মিথেন গ্যাস থাকা মানেই সেই এলাকায় অক্সিজেন না থাকা। অক্সিজেন নাই, আর এখানে যে একটা মানে গ্যাসের যে গন্ধ, সেই গন্ধে মাথা ঘুরছিল, হাত পা কাজ করে না, শরীর কাঁপতে থাকে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারে সামিল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, সিকিম পুলিশ, NHPC, দমকল সহ একাধিক উদ্ধারকারী দল। সামনাসামনি কিছু দেখা যায় না, ঠিক আছে, গ্যাসের জন্য। আপনারা এই যে অক্সিজেন সিলিন্ডার নিয়েছেন, কতক্ষণ আপনারা থাকতে পারবেন ভিতরে? 45 থেকে 50 মিনিট থাকতে পারবো। ভিতরে কার্যত যতটুকু আমাদের চোখ যাচ্ছে ধোঁয়ায় ভরা। এই যে ভিতরে দেখো ধোঁয়ার মতো দেখা যাচ্ছে, যে কথাটা NDRF এর জওয়ানরা বলছিলেন, ভিতরে কিচ্ছু দেখা যাচ্ছে না, যে কারণে তারা মাস্ক পরে যাচ্ছেন। সিকিম পুলিশের কর্তারা আমাদেরকেও বলছেন এই টানেলের ভিতর না যেতে, যে কোনো জায়গা থেকে মিথেন গ্যাস লিকেজ হতে পারে এবং সেই যে ঝাঁঝালো গন্ধ গ্যাসের, সেই গন্ধ কিন্তু আমরাও পাচ্ছি। ভিতরে ঢুকবে রেস্কিউ টিম, একাধিক এই ধরনের অক্সিজেন সিলিন্ডার, মাস্ক এবং অক্সিজেন নিয়ে ভিতরে যাওয়া হচ্ছে। যদি কেউ ভিতরে বেঁচে থাকে তাদেরকে দ্রুত অক্সিজেন দিয়ে নিয়ে আসার চেষ্টা। ভিতরে ঢুকছে সেই গাড়ি, একের পর এক রেস্কিউ টিম ভিতরে ঢুকছে। NDRF ছাড়াও মাইন সেফটি টিম, টানেল সেফটি টিম, তারা ভিতরে ঢুকছে। हमारा फोकस है कि हम जितना हो सके ये रेस्क्यू प्रोसीजर पहले खत्म कर ले। हमारा मेन ऑब्जेक्टिव कल रात से ही यही रहा है। We are ensuring that सब রকম সহযোগিতা করা যায় and সিকিম অ্যাডমিনিস্ট্রেশন সঙ্গে আমরা যোগাযোগে আছি। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিস্ফোরণের প্রচণ্ড কম্পনে সুড়ঙ্গের বাইরে পাহাড়ি অংশে ধস নেমে বিপদ আরও বাড়িয়েছে। সুড়ঙ্গের মুখে থাকা কয়েকজন শ্রমিক কোনো রকমে বাইরে পালিয়ে আসতে পেরেছিলেন, কিন্তু বাকিরা আটকে পড়েন। ভয়াবহ এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু কেন নামলো ধস, কি করে এমন বিপদ হলো, এখনও কিছুই স্পষ্ট নয়। উদ্ধার পর্ব শেষে কাটাছেঁড়া হবে এই নিয়ে। তার আগে এখন শুধুই কান্নার রোল, মৃত্যু আর হাহাকার। এই গোটা এলাকা জুড়ে কার্যত থমথমে একটা জায়গা, যে জায়গায় কার্যত শোকগ্রস্ত মুখগুলো দাঁড়িয়ে আছে উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে কখন কি হয়। গ্রাউন্ড জিরোয় সেই ঘাতক টানেলের সামনে থেকে ক্যামেরাম্যান দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ চৌধুরী, TV9 বাংলা, সাউথ সিকিম। অন্যদিকে মদন মিত্রর শিবির বদলেও কিন্তু নিস্তার নেই। ছেলে স্ত্রীর পর এবার ইডির ডাক পেলেন কামারহাটি তৃণমূল বিধায়ক। 29শে জুলাই সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে মদন মিত্রকে। সুজয়, আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুজয়, কি জানা যাচ্ছে, কবে তলব, কিভাবে সমন এসেছে, এখনো পর্যন্ত আইনি নোটিশ কি পাঠানো হয়েছে তাকে? দেখো, ইডি তাকে আগামী 29শে জুলাই তলব করেছে সিজিও কমপ্লেক্সে দুর্নীতি মামলায়। এর আগে আগামীকাল এবং পরশু মদন মিত্রের পুত্র এবং তার স্ত্রী দুজনকেই তাদেরকে তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদের জন্য। পুরনিয়োগ দুর্নীতিতে কামারহাটি পৌরসভায় বেশ কিছু অবৈধ নিয়োগের ক্ষেত্রে মদন মিত্রের নাম জড়ায়। তারা তল্লাশি চালায় ইডি তার বাড়িতে এবং বেশ কিছু নথি এবং বেশ কিছু তথ্য প্রমাণের ভিত্তিতে তার পরিবার এবং মদন মিত্রের জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন বলে জানায় এবং সে কারণে নোটিশ পাঠানো হয়েছে। আগামীকাল এবং পরশু তার স্ত্রী এবং তার পুত্ররা হাজিরা দিচ্ছেন কিনা সেটা দেখার। যদিও মদন মিত্র জানিয়েছেন প্রত্যেকেই যাবে এবং সহযোগিতা করবে। মদন মিত্র নিজেও তিনি হাজিরা দিতে যাবেন, ইডি তদন্তে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। ধন্যবাদ সুজয়।
মদন মিত্র কেন্দ্রিক আরও একটা আপডেট আপনাদের জানাবো। মদন মিত্রকে এবার আইনি নোটিশ পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মদন মিত্রের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার সহকর্মী সৌরভ গুহ এই মুহূর্তে রয়েছে। সৌরভ, এই আইনি নোটিশ কি সোশ্যাল মিডিয়া পেজে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মার্ডারার, সুপারি কিলার এই সমস্ত মন্তব্য করার জন্য? একটু ডিটেলে জানতে চাইবো। একেবারে শুভজিৎ, দুদিন আগেই কিন্তু আমরা দেখতে পারি যে মদন মিত্র তার ফেসবুক পেজ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সুপারি কিলার বলে আখ্যা দেন এবং বলেন যে সরাসরি আক্রমণ করেন সুপারি কিলার। এবং তারপরেই কিন্তু আজকে যেটা দেখা গেল যে মদন মিত্রের বিরুদ্ধে 10 কোটি টাকার মানহানি মামলা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 3 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন এবং উকিলের চিঠি কিন্তু সার্ভ করা হয়েছে মদন মিত্রের বিরুদ্ধে। সামগ্রিকভাবে মদন মিত্র সোশ্যাল মিডিয়ায় যে মন্তব্য করেছেন তা ভিত্তিহীন এবং একই সঙ্গে অবমাননামূলক বলে অভিষেকের তরফে তার আইনজীবী গোটা বিষয়টিকে মানহানির মামলার পরিপ্রেক্ষিতে এই মন্তব্যগুলো করেছেন। ধন্যবাদ সৌরভ। আগামী লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে লড়ে দেখাক, নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়েছেন শুভেন্দু অধিকারী। কথা বলেছি, আমি কাউন্টার করব না, ওকে শুধু একটা কথা বলে গেলাম, বাপের নাম যদি ঠিক থাকে আগামী লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে লড়বে, এইটুকু বলে গেলাম। কারো প্রতি ইগো নেই, আসুন বাংলাতে ইন্ডিয়া জোট গড়ে লড়াই করি। 21-এর মঞ্চ থেকে বিরোধী জোটের বার্তা মমতার। 26-এর বিধানসভা নির্বাচনে অনিত থাপার দলকে 3টি আসন ছেড়েছিল তৃণমূল কংগ্রেস। 26-এর লোকসভা ভোটেও বাংলায় কংগ্রেস ও বামেদের দূরত্ব বাড়িয়েছিলেন মমতা। তাহলে 21-এর মঞ্চ থেকে বিরোধী ভোটের বার্তা কেন দিলেন তিনি? মমতার বার্তায় সায় দেয়নি বঙ্গের বাম এবং কংগ্রেস, তবে খোঁচা দিতে দেরি করেনি বিজেপি। আসুন আমরা সারা ভারতবর্ষে ইন্ডিয়া জোট নিয়ে লড়াই করি, বাংলাতেও করি। আমার কারো প্রতি কোনো ইগো নেই, আমার কারো প্রতি কোনো গ্রিভ্যান্সেস নেই। ইগো নেই, 21-এর মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বাংলায় জোট বার্তা। ইগো সরিয়ে জোট বার্তা আগেও দিয়েছিলেন কালীঘাটে দাঁড়িয়ে ভোটে ভরাডুবির পরপরই। আমি বলবো জোট বাঁধুন। আমরা সবাই চাই একটা যৌথ প্ল্যাটফর্ম তৈরি হোক, যে প্ল্যাটফর্মে অল পলিটিক্যাল পার্টি যারা বিজেপির এগেনস্টে, এমনকি আপনারা যদি বলেন লেফটিস্ট, আমার কোনো ইগো নেই। ফালতু কথা বলা বন্ধ করুন। ভাইপো আর আপনার দলের লোকেরা যে সম্পত্তিগুলো কামিয়েছিল, কিভাবে বিজেপির সঙ্গে সেটিং করে এখন সেই সম্পত্তি রক্ষা করবেন, চুরির সম্পত্তি সেটাকে নিয়ে ভাবুন। সেদিন পত্রপাঠ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব খারিজ করে দিয়েছিল বামেরা। 21শে জুলাই আবার বললেন কালীঘাটের তৃণমূল নেত্রী। তা নাহলে মনে রাখবেন, আজকে যারা বিজেপির কথায় দলীয় অফিস খুলতে পারছেন, মিছিল মিটিং করছেন, আমাদের শেষ করার পরে ওদের কিন্তু আপনাদের শেষ করে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শেষের সেদিনের কথা। তখন শহীদ মিনারে বলছেন অধীর চৌধুরী। পরিবর্তনের সরকারের নামে তৃণমূলের জায়গায় বিজেপি এসছে, কিন্তু আগামী দিনে এই পশ্চিমবঙ্গে পরিবর্তন নয়, বাংলায় ঘুরে দাঁড়ানোর বার্তা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতির, আর বর্তমানের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের জোট বার্তার প্রতিক্রিয়া। সব সময় ভোটের রাজনীতি করে না, তাহলে 50 বছর ক্ষমতার বাইরে থাকতো না। আমরা মানুষের রাজনীতি করি এবং মানুষের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী কংগ্রেস তার আদর্শ নীতিকে ঠিক রেখে পথ পরিবর্তন করে। এখনো যদি বিবেকের জাগ্রত চেতনা থাকে, তাহলে মনে রাখবেন সবাইকে এক হয়ে লড়া দরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবেক জাগ্রত দাঁড়ে, কিন্তু কংগ্রেস তাতে সায় দিল কই? আগে তো তিনি একদম রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ করে দিয়েছিলেন, কংগ্রেস দলের অথরিটিকে চ্যালেঞ্জ করে খাড়গেজির নাম ঘোষণা করে দিয়েছিলেন। এখন এতদিন পরে হঠাৎ উনি ডাকবেন, সাড়া দেবেন, মানুষ দিলে ভালো। 21-এর মঞ্চ থেকে বিরোধী জোটের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বলেছেন তাঁর কোনো ইগো নেই, বাংলার বাম কংগ্রেস তাতে সায় দেয়নি, কিন্তু বিরোধী ঐক্যের বার্তা দিয়ে জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণের দরজা খুলতে চাইলেন মমতা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ডিএ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য সরকার ডাইরেক্ট কর্মচারীদের জন্য সরকার ভাবতে শুরু করেছে। 42% ফারাক রয়েছে। বাজেটে ঘোষিত 20% বর্ধিত ডিএ অক্টোবর থেকে পাবেন। সুপ্রিম কোর্ট গঠিত কমিশনের নির্দেশিকা মেনে বাকিটাও আস্তে আস্তে দিয়ে দেব। বিদ্যুৎ ভবনের অনুষ্ঠান থেকে এই আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
স্যালারি বা ফাইন্যান্সিয়াল প্রোটেকশনের ক্ষেত্রে যারা তো সরকারের ডাইরেক্ট এমপ্লয়ি, তাদের ক্ষেত্রে রাজ্য সরকার তো ভাবতে শুরু করেছে। আমরা সুপ্রিম কোর্টের অর্ডারে কিছু কিছু এরিয়ার ডিএস আগে সরকার শুরু করে দিয়ে গিয়েছিল, আমি অনেকটা এগিয়ে দিয়েছি, বাকিটাও আস্তে আস্তে এরিয়ার ডিএ আমরা দিয়ে দেবো, যেমন যেমন আমাদের সুপ্রিম কোর্টের যে কমিশন হয়েছে তাদের ডাইরেকশন মতো। আমরা প্রথম 8 থেকে 15 আগের সরকার কিছু দিয়ে গেছিল, আমি এসে অনেকটা দিয়ে দিয়েছি, বাকি 15 থেকে 19 এটা আন্ডার প্রসেস আছে, রিটায়ারমেন্ট লোকদের আগে দিচ্ছি, দিয়ে আস্তে আস্তে করে দেবো। 20% দিয়ে আমরা 42% গ্যাপ আছে, বাজেটে 20% ডিক্লেয়ার হয়েছে এবং ওটা অক্টোবর মাস যেহেতু পুজোর মাস, আপনারা অ্যাডভান্স বেতন পাবেন, তার সঙ্গে আমরা মার্চ করে দিয়ে দেবো, 20% দিয়ে বেড়ে যাবে অক্টোবর থেকে। এসেই গেল নকিং দ্য ডোর। ক্ষমতা থেকে যেতেই ডিএ দরদি মমতা বন্দ্যোপাধ্যায়। 1 এপ্রিল থেকে কেন সরকারি কর্মীরা ডিএ পেলেন না, প্রশ্ন মমতার। তিনি ডিএ ক্লিয়ার করে এসেছিলেন বলে দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন তো একটা সরকারি কর্মচারীকে সকাল 10টা থেকে রাত্রি 11টা পর্যন্ত অনেক জায়গায় বসিয়ে রাখা হয়। কেন এপ্রিলের 1 এপ্রিল থেকে ডিএ পেল না সরকারি কর্মচারীরা? আমি তো ক্লিয়ার করে দিয়েছিলাম, আমরাও বছরে 2 বার 10% দিয়ে দিতাম। তাহলে বুঝুন, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 6 মাস কিন্তু চলে গেল, 6 মাসের ডিএটা কিন্তু দিল না। অঙ্কটা কি দাঁড়ায়? মাছের তেলে মাছ ভাজা, চালাকি। কর্মচারীদের এই যে বঞ্চনা বর্তমান জায়গাতে দাঁড়িয়ে আছে, তার মূল কারিগর আপনি। সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনের চাপে, অনশন আন্দোলন, ধর্মঘট, এসবের চাপে আপনি আপনার সময়কালের মধ্যে প্রথম 2023 সালে 2 বার ডিএ দিতে বাধ্য হয়েছেন। তাছাড়া আপনার সময়কালের মধ্যে আর কোনো সময়েই আপনি 2 বার ডিএ দেননি। বলা যায় যে চলে যাওয়ার মুহূর্তেও আপনি যখন বিশ্বাস করেছিলেন যে ক্ষমতায় আবার ফিরে আসছেন, এই যে 4% গাজরটা ঝুলিয়ে দিয়ে গিয়েছিলেন, সেই 4%টাও যাতে মেরে দেওয়া যায় তারই পরিকল্পনাতে আপনি ছিলেন। কর্মচারী সমাজ আপনার কাছ থেকে অন্তত নতুন করে কর্মচারীদের অধিকার সম্পর্কে শুনতে রাজি নয়। গত 5ই ফেব্রুয়ারি ইন্টারিম বাজেটের দিন মাননীয় মুখ্যমন্ত্রী, প্রাক্তন এখন বর্তমানে, তিনি 4% ডিএ 1 এপ্রিল থেকে ঘোষণা করেছিলেন এবং তা বাজেট বইতেও লিপিবদ্ধ হয়েছিল, কিন্তু তিনি সেই নোটিফিকেশনটা প্রকাশ করেননি। নোটিফিকেশন যদি প্রকাশ না করা হয়, স্বাভাবিকভাবেই সেটা সরকার দিতে পারে না, তাই আমরা পাইনি। এখন ঘটনাটা হলো, এই 4% ডিএটা বিজেপি সরকারের দেওয়া উচিত ছিল, কারণ যেহেতু এটা বাজেট বইতে পর্যন্ত লিপিবদ্ধ হয়েছে। এই বাজেট বইয়ের কি অন্যান্য অংশগুলো বর্তমান সরকার নেয়নি? তাহলে ডিএটা কেন নিল না? বারাসতের চন্দনপুর এলাকায় কান ধরে ওঠবোস তৃণমূল নেতার। তৃণমূল আমলে এলাকায় অত্যাচার, দাদাগিরির অভিযোগ এই তৃণমূল নেতা আবুল হাসানের বিরুদ্ধে। মানুষের ক্ষোভের মুখে পড়তে হয় তৃণমূল নেতা আবুল হাসানকে। বাড়ি থেকে রাস্তায় টেনে বের করে এনে কান ধরে ওঠবোস করান স্থানীয় মানুষজন। সল্টলেকের অফিস পাড়া থেকে তথ্য প্রযুক্তি কর্মীকে অপহরণ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তে নামে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। মোবাইল ফোনের টাওয়ার লোকেট করে জাগুলিয়ায় 12 নম্বর জাতীয় সড়ক থেকে উদ্ধার করা হয় অপহৃত যুবককে। গাড়িসহ 6 জনকে আটক করেছে পুলিশ। সূত্রের খবর, 78 লক্ষ টাকা ধার নেয় তথ্য প্রযুক্তি ওই কর্মী অঙ্কন সাহা। সেই টাকা ফেরত পেতেই অপহরণ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এমনটাই পুলিশ জানতে পেরেছে।